উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মতবাদসমূহ। আজকের বিষয় সাবেকি বাস্তববাদ, মর্গেনথাউয়ের নীতিসমূহ। প্রশ্ন: আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির বিকাশে মর্গেনথাউয়ের অবদান উল্লেখ করো। উত্তর: ভূমিকা। হ্যান্স জে মর্গেনথাউ আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারার অন্যতম প্রধান প্রবক্তা। মর্গেনথাউর ধ্রুপদী রাজনৈতিক বা সাবেকি বাস্তববাদ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আদর্শবাদী চিন্তাধারার একটি প্রতিক্রিয়া হিসেবে আবির্ভূত হয়। তার গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশনস, দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস, যা প্রকাশিত হয়েছিল 1948 সালে, এবং অপর একটি গ্রন্থ সায়েন্টিফিক ম্যান ভার্সেস পাওয়ার পলিটিক্স, এই দুটি গ্রন্থে বাস্তববাদী তত্ত্বের ভিত্তি স্থাপন করা হয়। তার লেখনী ও তাত্ত্বিক কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ককে নতুন দিক নির্দেশ করে, তাই তাকে ধ্রুপদী রাজনৈতিক বা সাবেকি বাস্তববাদের জনক বলা হয়। মূলনীতি। মর্গেনথাউয়ের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল 6টি বৈশিষ্ট্য নিম্নরূপ। 1. রাজনীতি মানুষের নেতিবাচক প্রকৃতির থেকে উদ্ভূত বস্তুনিষ্ঠ নিয়ম দ্বারা পরিচালিত। আমরা ভূমিকাতেই জানতে পারলাম যে মর্গেনথাউয়ের তত্ত্বটি মূলত আবির্ভূত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আদর্শবাদী চিন্তাধারার বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হিসেবে। আদর্শবাদী চিন্তাধারার মূল বক্তব্য ছিল মানব চরিত্র ইতিবাচক, অর্থাৎ মানুষের মধ্যে সহযোগিতা, সমন্বয়, শান্তি প্রতিষ্ঠা, এই ইচ্ছাগুলো জন্ম থেকেই রয়েছে। এই ইচ্ছাগুলোর পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রের ইচ্ছা তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতেই সমগ্র বিশ্ব সমাজ বা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। কিন্তু মর্গেনথাউয়ের নীতি বা বাস্তববাদী নীতি বা সাবেকি বাস্তববাদী নীতি এই কথাটির বিরোধিতা করে। সাবেকি বাস্তববাদ অনুসারে মানুষের প্রকৃতি বা প্রবৃত্তি মূলত নেতিবাচক, মূলত খারাপ গুণগুলোই মানুষের মধ্যে রয়েছে, যেমন ক্ষমতার লিপ্সা বা ক্ষমতার প্রতি লোভ, দমন প্রবৃত্তি বা অন্যকে দমন করার ইচ্ছা, স্বার্থপরতা প্রভৃতি মানুষের মধ্যেকার অন্তর্নিহিত বা সহজাত বৈশিষ্ট্য। মানুষের এই নেতিবাচক বা খারাপ প্রকৃতির থেকেই রাষ্ট্রগুলোর প্রকৃতিও খারাপ, আর এই রাষ্ট্রগুলোর প্রকৃতি খারাপ বলেই আন্তর্জাতিক পরিস্থিতিটা সংঘাতপূর্ণ বা দ্বন্দ্বমূলক। তাই মর্গেনথাউয়ের নীতির প্রথম নীতি হলো রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি মানুষের নেতিবাচক প্রকৃতির থেকে উদ্ভূত, মানে মানুষের খারাপ প্রকৃতি বা খারাপ প্রবৃত্তিগুলোর থেকেই রাষ্ট্রগুলোর খারাপ প্রবৃত্তি বা প্রকৃতি সৃষ্টি হয়েছে। আর এই খারাপ প্রকৃতিগুলোর একটা নিয়ম আছে বা সূত্র আছে, যেই সূত্রটা বস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়। আমরা জানি মানুষের যে আমরা নেতিবাচক প্রবৃত্তিগুলো বললাম, যেগুলো স্বার্থপরতা, এটা কোনো একটা জিনিস নিয়েই মানুষের প্রতিফলিত হয়, বা ক্ষমতা পাওয়ার ইচ্ছা, এই ক্ষমতাটাও কোনো বস্তু বা কোনো জিনিস পাওয়ার জন্যই হচ্ছে, বা দমন করার ইচ্ছা, অন্যকে দমন করেও আমরা কিছু জিনিসই পেতে চাইছি। তাই বলা যেতে পারে এই খারাপ প্রবৃত্তিগুলো বস্তুনিষ্ঠ, অর্থাৎ কোনো বস্তুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বা গঠিত হচ্ছে। তাই বলা যেতে পারে রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি মানুষের মধ্যেকার খারাপ প্রকৃতির থেকে উদ্ভূত বস্তুকেন্দ্রিক কিছু নিয়ম দ্বারা পরিচালিত। মর্গেনথাউয়ের মতে এই নিয়মগুলো সম্পর্কে যদি আমরা আগের থেকে জ্ঞান অর্জন করি বা কোনো সূত্র প্রতিষ্ঠা করি, যেমন আমরা জানি জল 100 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়। এবার এই সূত্রটা যে আমরা জেনে ফেললাম,
এই সূত্রটাই আমরা বাকি প্রত্যেকটা জিনিস গরম করার ক্ষেত্রে কাজে লাগাবো, বা কোথাও জল গরম হচ্ছে মানে আমরা ধরে নেব, ফুটছে মানে আমরা ধরে নেব সেখানকার টেম্পারেচার মিনিমাম 100°C আছে। এই যে ধারণাটা আমাদের তৈরি হয়েছে, এই রকম কিছু প্রাকৃতিক বিজ্ঞানের মতো কিছু সূত্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রতিষ্ঠিত করা উচিত, এবং সেই সূত্রের ভিত্তিতে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলীর বিশ্লেষণ করা উচিত। পয়েন্টটা পড়ছি। আন্তর্জাতিক রাজনীতি মানুষের ক্ষমতা ও আধিপত্য বিস্তারের সহজাত প্রবৃত্তির মধ্যে নিহিত কিছু সার্বজনীন নিয়ম দ্বারা পরিচালিত হয়। যেটা বললাম, মানুষের প্রবৃত্তি হলো অন্যকে দমন করার ইচ্ছা এবং ক্ষমতা অর্জন। এই প্রবৃত্তির দ্বারাই বা এই প্রবৃত্তির থেকে সৃষ্ট কিছু নিয়ম দ্বারাই আন্তর্জাতিক রাজনীতিও পরিচালিত হয়। কারণ রাষ্ট্র মানুষ নিয়েই গঠিত হয়েছে, মানুষের যা ইচ্ছা ধীরে ধীরে রাষ্ট্রের ইচ্ছাও তাই হতে থাকে। সেই সকল বিধি পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব উদাহরণ সমন্বিত তথ্য সংগ্রহ করে এবং যুক্তিভিত্তিক সূত্র ও তত্ত্ব গঠন করে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ করা উচিত। অর্থাৎ মানুষের প্রকৃতি আমরা বুঝতে পারছি, রাষ্ট্রের প্রকৃতি আমরা বুঝতে পারছি, এবং সেই প্রকৃতির ওপর নির্ভর করে রাষ্ট্র কী ধরনের কাজ করতে পারে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের এই বোঝা নীতিগুলোকে সূত্র আবদ্ধ করতে হবে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন কী ধরনের কাজ করেছিল আমরা জানি। দুই পক্ষই কোনো ক্ষেত্রে অনুদান দিয়ে বা কোনো ক্ষেত্রে অন্যরকম সাহায্য করে বন্ধু বাড়ানোর বা বন্ধু রাষ্ট্র বাড়ানোর চেষ্টা করেছিল। তাছাড়াও অর্থনৈতিকভাবে দুই পক্ষই বেশি সমর্থ হওয়ার চেষ্টা করেছিল। তাছাড়া দুই পক্ষই বেশি করে অস্ত্র নির্মাণ করতে চেয়েছিল, নিজের নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করতে চেয়েছিল। এইভাবে তারা যে কাজগুলো করেছিল সেগুলোর আমরা একটা সূত্র নির্মাণ করতে পারি, যে প্রতিটা রাষ্ট্রই চায় বেশির থেকে বেশি ক্ষমতা অর্জন করতে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল। আবার প্রতিটা রাষ্ট্রই চায় এইভাবে ক্ষমতা অর্জনের জন্য এই পদক্ষেপগুলো নিতে, বন্ধুরাষ্ট্র বাড়ানো বা নিরাপত্তা ব্যবস্থাকে স্ট্রং করা, এই ধরনের পদক্ষেপগুলো নিতে। এই সূত্রগুলোকেই অ্যাপ্লাই করে আমরা বর্তমানকালের চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটাকে ব্যাখ্যা করতে পারি। আমরা বুঝতে পারি যে চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই ক্ষমতা বেশি বাড়ানোর চেষ্টা করছে, নিজেদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এটাই তাদের জাতীয় স্বার্থেরও সমর্থক, বা এটাই তাদের জাতীয় স্বার্থ। তার জন্য তারা প্রত্যেকেই বন্ধু রাষ্ট্র বাড়ানোর চেষ্টা করছে, অস্ত্র প্রতিযোগিতা করছে। মানে যা যা আগে হয়েছিল তাই এখনও হচ্ছে, আর যে মনোবৃত্তির কারণে বা যে মনোভাবের কারণে সেগুলো হয়েছিল তাই এখনও হবে। তাই এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা একটা সূত্র তৈরি করি, যে এইরকম পরিস্থিতিতে যখন দুটো রাষ্ট্র অপেক্ষাকৃত 19-20 তফাতে শক্তিশালী হয়, মানে দুটো রাষ্ট্র প্রায় সমকক্ষের শক্তিশালী হয়ে ওঠে বা প্রায় সমপরিমাণ শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে, তখন তাদের মধ্যে কি ঘটনা ঘটতে পারে বা কি ঘটনা ঘটে সেগুলোর আমরা একটা সূত্র বানাতে পারি। আর বানিয়ে এইটার মাধ্যমেই কোনো রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠলে সে কি করবে সেটা সম্পর্কে একটা ভবিষ্যৎ অনুমান করতে পারি। সেটাই এখানে বলা হয়েছে যে এই সকল বিধি পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব উদাহরণ সমন্বিত তথ্য সংগ্রহ করে, যেমন শীতল যুদ্ধের সময় কি ঘটেছিল সেই সম্পর্কে তথ্য বা ইনফরমেশন সংগ্রহ করে এবং যুক্তিভিত্তিক সূত্র ও তত্ত্ব গঠন করে, যে এই ঘটনাগুলো হয়েছিল, এই যুক্তিতে হয়েছিল এবং এইভাবে হয়েছিল, এর ভিত্তিতে একটা তত্ত্ব বা থিওরি তৈরি করে আমরা বর্তমানকালের আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ করতে পারি। যেমন শীতল যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মনোভাব ও কার্যকলাপ সম্পর্কে তথ্য ও উদাহরণ বিশ্লেষণ করলেই আমরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের গতি প্রকৃতি অনুমান করতে পারি। তিনি বলেছেন, সত্য এবং মত এর মধ্যে পার্থক্য নিরূপণ করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে
পররাষ্ট্রনীতির সঙ্গে জড়িত তথ্য ও ঘটনাসমূহকে অর্থবহ করে তোলার জন্য আদর্শের পরিবর্তে বাস্তব পরিস্থিতির, মতের পরিবর্তে সত্যের, ভাবনার পরিবর্তে উদাহরণের এবং আসক্তির পরিবর্তে যুক্তির গুরুত্ব বেশি। অর্থাৎ তিনি থিওরি এবং প্র্যাকটিক্যালিটিকে আলাদা করেছেন। থিওরিকে তিনি বলেছেন সত্য, আর থিওরিকে তিনি বলেছেন মত, আর প্র্যাকটিক্যালিটিকে তিনি বলেছেন সত্য। তিনি বলেছেন এই প্র্যাকটিক্যালিটি এবং থিওরি অর্থাৎ সত্য এবং মতের মধ্যে পার্থক্য নিরূপণ করে তিনি বলেছেন যে পররাষ্ট্রনীতির সঙ্গে যে সমস্ত ঘটনাই জড়িত হোক না কেন সেগুলো তখনই মিনিংফুল হবে বা সেগুলো তখনই যুক্তিসঙ্গত হবে যখন সেগুলো আদর্শের পরিবর্তে বাস্তব পরিস্থিতির, মতের পরিবর্তে সত্যের, ভাবনার পরিবর্তে উদাহরণের এবং আসক্তির পরিবর্তে যুক্তির গুরুত্ব বেশি দিয়ে তৈরি করা হবে বা পরিচালিত হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমাদের থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যালিটির ওপর নজর দেওয়া উচিত। আমরা কীরকম পরিস্থিতি হলে ভালো হতো সেটা ভেবে কাজ করব না, বাস্তব পরিস্থিতি কী সেই ভেবে আমাদের কাজ করা উচিত। তাই কোনো মত বা আদর্শের পরিবর্তে আমাদের বাস্তব পরিস্থিতিকে ফলো করা উচিত। ফর এক্সাম্পল, গান্ধীবাদ। আদর্শের দিক থেকে গান্ধীবাদ সত্যিই একটা মহান থিওরি এবং সত্যিই খুব ভালো। যদি এরকম এটা বাস্তবে সম্ভব হতো যে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দিলে আরও কিছুদিন বাদে ধীরে ধীরে থাপ্পড় মারার ইচ্ছে একজনের শেষ হয়ে যেত, তাহলে পৃথিবীটা সত্যিই খুব সুন্দর হয়ে যেত। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা সেরকম হয় না। এক গালে থাপ্পড় মারার পর তুমি যদি দ্বিতীয় গাল বাড়িয়ে দাও, ও তোমাকে একটা সময় খুন করে দেবে। এটা হলো বাস্তব পরিস্থিতি। তাই বলতে চাইছেন তিনি যে আদর্শের পরিবর্তে আমাদের এই বাস্তব পরিস্থিতির ওপর নজর দিয়ে চলা উচিত। একই জিনিস মতের পরিবর্তে সত্যের, ভাবনার পরিবর্তে উদাহরণের। মানে আমি ভাবছি যে যেরকম মার্ক্সবাদের বিরোধিতা করে বাস্তববাদ, মার্ক্সবাদীরা ভাবছে যে ওই রকম একটা সমাজ হবে যেখানে সবাই সমানভাবে থাকবে। সেই ভাবনার পরিবর্তে বাস্তবে কি হচ্ছে মর্গেনথাউ সেটার দিকে নজর দিতে বলেছেন। বাস্তব কিছু উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো আমাদের ভাবনাটা কতটা সত্যি কি কতটা মিথ্যে। যেমন সোভিয়েত ইউনিয়নের পতন এক প্রকার মার্ক্সবাদের তত্ত্বকে ভুল বা ব্যর্থ প্রমাণিত করে। তাই আমরা এই বাস্তব উদাহরণের ভিত্তিতেই কাজ করব, আমরা আমাদের আদর্শের বা ভাবনার ভিত্তিতে নয়। আসক্তির পরিবর্তে যুক্তির গুরুত্ব বেশি। একই জিনিস, আমরা যদি কোনো একটা বিশেষ মতবাদ যেমন গান্ধীবাদ বা মার্ক্সবাদের প্রতি আসক্ত হয়ে পড়ি আর বর্তমানে কি হচ্ছে সেই যুক্তিটা না দেখে কাজ করি, তাহলে আমরা রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করতে পারি। তাই মর্গেনথাউয়ের মতে আমাদের বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই সমস্ত রাষ্ট্র সংক্রান্ত ডিসিশনস নেওয়া উচিত। যেমন রাষ্ট্রনায়কদের রাজনৈতিক মতাদর্শ বা মহান উদ্দেশ্য বা নৈতিক আদর্শ নয়, বরং আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতির নির্ধারক। আমরা যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করি তখন সবসময় বাস্তব পরিস্থিতিকেই কনসিডার করা হয়, বাস্তবের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিকে। কোনো গান্ধীবাদী বা মার্ক্সবাদী কোনো মহান উদ্দেশ্যেরও যদি কোনো রাষ্ট্রনায়ক হন, তাও তাকে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। তিনি তার ব্যক্তিগত মহান উদ্দেশ্য বা নৈতিক আদর্শের ভিত্তিতে রাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারেন না। আর যদি তিনি করে থাকেন তাহলে তিনি রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করবেন। দ্বিতীয় পয়েন্ট, ক্ষমতা ও জাতীয় স্বার্থ পরস্পরের পরিপূরক। রাজনীতিতে জাতীয় স্বার্থের ধারণাটিকে যুক্তি ও ঘটনাবলীর মধ্যে যোগসূত্র স্থাপন করে শক্তি বা ক্ষমতার পরিপ্রেক্ষিতে বিচার করা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি রাষ্ট্রই নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। এজন্যই রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের ভিত্তি হলো জাতীয় স্বার্থ, আর ক্ষমতাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে জাতীয় স্বার্থকে পরিপূরণ করা যায়।
কারণ প্রতিটি রাষ্ট্র যখন পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ পূরণে অগ্রসর হয়, তখন সেই সংঘাতমূলক পরিস্থিতিতে একমাত্র ক্ষমতার মাধ্যমেই জাতীয় স্বার্থ পূরণ করা সম্ভব। তাই রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ ক্ষমতা অর্জন, সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্দেশ্যে পরিচালিত। অর্থাৎ রাজনীতিতে ক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্ধারিত জাতীয় স্বার্থের দ্বারাই রাষ্ট্রগুলো পরিচালিত হয়। বাস্তববাদ বা মর্গানথাউয়ের বাস্তববাদ মূলত আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দুটো পয়েন্টে ফোকাস করে, এক ক্ষমতা আর দুই জাতীয় স্বার্থ। মর্গানথাউয়ের মতে ক্ষমতা আর জাতীয় স্বার্থ পরস্পরের পরিপূরক, অর্থাৎ পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে এই দুটো জিনিস ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত সেটাকে মর্গানথাউ ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটা রাষ্ট্রই নিজেদের জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতেই যে কোনো পররাষ্ট্রনীতি বা যে কোনো নীতি গ্রহণ করে। এবার যখন দুটো রাষ্ট্রের জাতীয় স্বার্থ পরস্পর বিরোধী হয়, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে কার জাতীয় স্বার্থটা পরিপূরণ করা সম্ভব হবে সেটা ডিসাইড করে কোন রাষ্ট্র বেশি পাওয়ারফুল তার ভিত্তিতেই। তাই বলা যেতে পারে জাতীয় স্বার্থ পূরণের সম্ভাবনা ক্ষমতার ওপর নির্ভরশীল। ক্ষমতাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে জাতীয় স্বার্থকে পূরণ করা যায়। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হতে পারে। ধরে নাও মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেপালের মধ্যে কোনো অর্থনৈতিক চুক্তি হচ্ছে। এবার এই অর্থনৈতিক চুক্তির ক্ষেত্রে ধরে নাও একটা কোম্পানি তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেপালের কোঅপারেশনে একসাথে। এবার নেপাল চাইবে যত বেশি হোক কোম্পানির শেয়ার তার আন্ডারে থাকুক, আর মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যত বেশি হোক কোম্পানির শেয়ার তার আন্ডারে থাকুক। কারণ এই বেশির থেকে বেশি শেয়ার দখল করাটা তাদের দুজনেরই জাতীয় স্বার্থ, দেশের স্বার্থে তারা এটা চাইবে। কিন্তু আলটিমেটলি যদি সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্র আর নেপালের মধ্যে কোনো ডিল হয়, ডিলটা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকে থাকবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বেশি পূরণ হবে। কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বেশি ক্ষমতাবান। নিজের ক্ষমতার জোরে ভয় দেখিয়ে বলো বা একটা পরোক্ষ চাপ সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের যা করার সেটাকে নেপালের ওপর করেই ফেলবে। তাই বলা যেতে পারে যে প্রত্যেকটা রাষ্ট্রই জাতীয় স্বার্থ অনুসারে চলে, আর কোন রাষ্ট্রের জাতীয় স্বার্থ কতটা পূরণ হবে সেটা নির্ভর করে সেই রাষ্ট্রের ক্ষমতার ওপর এবং যে রাষ্ট্রের সঙ্গে সে ডিল করছে এই দুটো রাষ্ট্রের ক্ষমতার বৈষম্যের ওপর। তাই মর্গানথাউয়ের মতে রাজনীতিতে জাতীয় স্বার্থের ধারণাটিকে যুক্তি ও ঘটনাবলীর মধ্যে যোগসূত্র স্থাপন করে, অর্থাৎ যুক্তি দিয়ে এবং কি হচ্ছে সেই দুটোর উদাহরণ দিয়ে, যুক্তি আর উদাহরণ দিয়ে জাতীয় স্বার্থটাকে ব্যাখ্যা করা উচিত। আর ব্যাখ্যা করা উচিত শক্তির পরিপ্রেক্ষিতে বা ক্ষমতার পরিপ্রেক্ষিতে। প্রত্যেকটা রাষ্ট্রই নিজের স্বার্থকে সুরক্ষিত করতে চায়, আর এর জন্য তারা জাতীয় স্বার্থ পূরণ করতে চায়। আর জাতীয় স্বার্থ কার কতটা পূরণ হবে সেটা নির্ভর করে কার কতটা ক্ষমতা আছে এবং যার সঙ্গে ডিল করছে তার কতটা ক্ষমতা আছে, এই দুজনের ক্ষমতার বৈষম্য কী সেটার ওপর। যেমন ভারত চীন সীমান্ত বিরোধে উভয় দেশেরই জাতীয় স্বার্থ হলো সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। এই পরস্পর বিরোধী স্বার্থ উভয়কে শক্তি প্রদর্শনে বাধ্য করেছে, অর্থাৎ সীমান্তে সেনা মোতায়েন বা অবকাঠামো নির্মাণ মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, রাস্তাঘাট এগুলো তৈরি বা সমর্থক বৃদ্ধি, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের সমর্থনের প্রচার, এই সব কিছু দুপক্ষই করছে। কেন? কারণ নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। জাতীয় স্বার্থ হলো সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষা। আর এই দুজনের পাশাপাশি থাকার ফলে এই স্বার্থটা, দুজনের এই স্বার্থটা পরস্পরের স্বার্থের বিরোধী। তাই তারা একই ধরনের কাজ করছে শুধুমাত্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য। আর কার কাজ কতটা বেশি এফেক্টিভ হচ্ছে, যার ক্ষমতা বেশি তার কাজ। যেমন আর্থিক দিক থেকে চায়না অনেক বেশি উন্নত, প্রযুক্তিগত দিক থেকেও
প্রায় উন্নত, যেহেতু আর্থিক দিক থেকে উন্নত, আমাদের থেকে প্রযুক্তিগত দিক থেকেও উন্নত, তাই তার অবকাঠামোগুলো বা ইনফ্রাস্ট্রাকচারগুলোও ভালো হচ্ছে, তার সৈন্য মোতায়েন করা বা সৈন্যদের অস্ত্রশস্ত্রও বেশি ভালো হচ্ছে, কাজেই ক্ষমতার ভিত্তিতেই এটা ডিসাইডেড হয়। এখানে কূটনীতি থাকলেও মূল ভিত্তিটাই হলো ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। জাতীয় স্বার্থই একমাত্র মাপকাঠি যার দ্বারা রাজনৈতিক ও অরাজনৈতিক ঘটনাবলীর মধ্যে পার্থক্য নিরূপণ করা সম্ভব। আন্তর্জাতিক স্তরে বাস্তব রাজনীতির চালিকা শক্তি হলো জাতীয় স্বার্থ। তিনি মনে করেন জাতীয় স্বার্থ সমন্বিত রাষ্ট্রীয় কার্যকলাপই যুক্তিসঙ্গত বলে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন হিটলারকে তোষণ করার যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল তা মহৎ উদ্দেশ্য সম্পন্ন হলেও যুক্তিসঙ্গত না হওয়ায় শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। মর্গেনথাউয়ের মতে রাজনৈতিক ও অরাজনৈতিক ঘটনাবলীর মধ্যে পার্থক্য করা যায় জাতীয় স্বার্থের ভিত্তিতে, অর্থাৎ আমরা কতটা স্বার্থ পূরণ করছি তার ভিত্তিতেই ধরা হয় যে আমরা যে কাজটা করছি সেটা রাজনৈতিক না অরাজনৈতিক। সাপোজ আমরা কোনো দেশকে দান পাঠাচ্ছি, প্রথমেই বিচার করা উচিত এই দানটা পাঠিয়ে কি আমরা সত্যি কোনো মহৎ কার্য করছি নাকি তার মাধ্যমে ওই রাষ্ট্রটার সমর্থন আদায় করতে চাইছি। যদি সমর্থন আদায় করতে চাই, যেমন মার্শাল পরিকল্পনার সময় করা হয়েছিল আমেরিকা কর্তৃক, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক, যদি আমরা সেই রকমভাবে দান করতে চাই তাহলে সেটা আমাদের রাজনৈতিক পদক্ষেপ। আর যদি ভারতবর্ষ যেরকম তুর্কিতে দান করলো এরকম যদি দান করতে চাই আমরা, তাহলে সেটা অরাজনৈতিক কাজ। এবার বলা হচ্ছে যে আমরা যদি জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতেই কাজ করি তবেই সেটা একমাত্র যুক্তিসঙ্গত কাজ, না হয় সেই কাজটা যুক্তিহীন এবং সেটা বিপদ টেনে আনতে পারে। যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রীর হিটলারকে তোষণ করা বা হিটলারের সমর্থন করাটা মহৎ উদ্দেশ্য সম্পন্ন হতে পারে, কিন্তু সেটা বাস্তবে যুদ্ধ টেনে এনেছিল, ফলে তার ফলটা খারাপ হয়েছিল, তাই বলা যেতে পারে সেটা যুক্তিসঙ্গত কাজ নয়। তৃতীয় পয়েন্ট, জাতীয় স্বার্থের ধারণা আপেক্ষিক ও পরিবর্তনশীল। জাতীয় স্বার্থের ধারণা অপরিবর্তনীয় ও নির্দিষ্ট নয়। মূলত নিজেদের বাস্তব রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় বা অস্তিত্ব রক্ষাই জাতীয় স্বার্থ বলে বিবেচিত হলেও কোন ধরনের স্বার্থ কোনো একটি বিশেষ সময় কোন দেশের পক্ষে অনুসরণীয় হবে এবং কিভাবে সেই স্বার্থ রাজনৈতিকভাবে সাধিত হবে, অর্থাৎ ক্ষমতার প্রকৃতি, উদ্দেশ্য, প্রয়োগ পদ্ধতি কী রকমের হবে সেটা নির্ভর করে বিদ্যমান রাজনৈতিক সাংস্কৃতিক পটভূমির ওপর। অর্থাৎ বলা হচ্ছে যে জাতীয় স্বার্থটা প্রতিটা স্থানকাল পাত্রের ক্ষেত্রে আলাদা হতে পারে। এমনকি একই দেশের পক্ষে দুই সময়কালের জাতীয় স্বার্থ আলাদা আলাদা হতেই পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোভিয়েত ইউনিয়নের আগে জাতীয় স্বার্থ ছিল মার্ক্সবাদকে ফলো করা, এবং পরবর্তীকালে গর্বাচেভের সময় সোভিয়েত ইউনিয়নের জাতীয় স্বার্থের পরিবর্তন ঘটল। তখন তারা আবার একটু একটু করে ধনতান্ত্রিক নীতির সমর্থন করতে শুরু করলো। তাই বলা যেতে পারে জাতীয় স্বার্থের ধারণাটা অপরিবর্তনীয় বা নির্দিষ্ট নয়, বরং আপেক্ষিক বা পরিবর্তনশীল। মূলত নিজেদের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক পরিচয় বা অস্তিত্ব রক্ষাই জাতীয় স্বার্থ। অর্থাৎ প্রাথমিক জাতীয় স্বার্থ হলো নিজেদের রক্ষা করা। ভারতীয় হিসেবে যেন আমাদের আইডেন্টিটিটা বা সাংস্কৃতিক পরিচয়টা বিলুপ্ত হয়ে না যায়, বা ভারতবর্ষ দেশটা যেরকম ব্রিটিশদের সময় দখল হয়ে গেছিল সেরকম রাজনৈতিকভাবে একটা আলাদা দেশ হিসেবেই থাকতে পারে, তার অস্তিত্ব বা তার সার্বভৌমিকতা যেন ক্ষুণ্ণ না হয়, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য ছাড়াও আরও যে ছোট ছোট স্বার্থগুলো আছে, সেই কোন ধরনের স্বার্থ কোনো একটি বিশেষ সময় কোন দেশের পক্ষে অনুসরণীয় হবে, অর্থাৎ যেমন আমরা কোনো সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভালো বন্ধুত্বে ছিলাম, এখনও আছি, আবার মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বন্ধুত্বে ছিলাম, তাই কোন সময় কোন স্বার্থটা ফলো করতে হবে মেন জাতীয় স্বার্থ বা নিরাপত্তা রক্ষার জন্য,
অর্থাৎ ক্ষমতার প্রকৃতি কীরকম হবে বা উদ্দেশ্য কীরকম হবে বা প্রয়োগ করার পদ্ধতি কী রকমের হবে সেটা নির্ভর করে বর্তমান বা বিদ্যমান যে সময় ঘটনাটা ঘটছে সেই সময়কার রাজনৈতিক সাংস্কৃতিক পটভূমির ওপর। অর্থাৎ পরিস্থিতি নির্বিশেষে জাতীয় স্বার্থ ভিন্ন, একই দেশের ক্ষেত্রেও হতে পারে। 4 নম্বর পয়েন্ট, সার্বজনীন নৈতিকতা এবং রাজনৈতিক নৈতিকতার পার্থক্য। রাজনীতিতে ফলাফলের ভিত্তিতে কাজের যৌক্তিকতা বিচার করা উচিত। নৈতিক বিধির সঙ্গে রাজনৈতিক বাস্তববাদের সূক্ষ্ম বিরোধ থাকলেও রাজনৈতিক বাস্তববাদ পুরোপুরি নৈতিকতার বিরোধী নয়। মর্গেনথাউয়ের মতে সার্বজনীন মূল্যবোধ এবং রাজনৈতিক মূল্যবোধ দুটি পৃথক ধারণা। ন্যায় প্রতিষ্ঠা করা সার্বজনীন নৈতিকতার মূল লক্ষ্য হলেও রাজনৈতিক নৈতিকতার মূল লক্ষ্য হল জাতির অস্তিত্ব, অর্থাৎ রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা এবং জাতীয় স্বার্থ পূরণ করা। রাজনীতিতে রাষ্ট্র যখন কোনো কর্মসূচি বা নীতি নির্ধারণ করে তখন সেই নীতিকে আদর্শের থেকে বেশি বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। বিচক্ষণতার সাহায্যে সময় ও স্থানের ভিত্তিতে নৈতিক মানদণ্ডের প্রকৃতির পরিবর্তন করতে হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে নৈতিকতার বিরোধী কি বাস্তববাদ, এই প্রশ্নটার উত্তর এই পয়েন্টটার মাধ্যমে দেওয়া হচ্ছে। সরাসরি উত্তর হলো বা সোজা ভাষায় উত্তর হলো না, বাস্তববাদ নৈতিকতার বিরোধী নয়, বাস্তববাদ সার্বজনীন নৈতিকতার বিরোধী। অর্থাৎ বলা হচ্ছে যে রাজনীতিতে নীতিযুক্ত কি আর মানব সমাজে নীতিযুক্ত কি বা আদর্শে নীতিযুক্ত কি দুটো আলাদা। একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আমরা জানি ভারত পাকিস্তান খারাপ সম্পর্কের ফলে ভারতবর্ষ সিন্ধু নদীর জল আটকে দিয়েছে, পাকিস্তানে পৌঁছাতে দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে বেশি করে জল ছাড়ছে, অর্থাৎ সিন্ধু নদীর জলটা কন্ট্রোল করছে ভারত। যদি আমরা সার্বজনীন নৈতিকতার দিক থেকে ভাবি, মানে যেটা আমরা ধর্মগ্রন্থে পড়েছি বা যেটা আমাদের আদর্শে বোঝানো হয়, যদি আমরা সেইভাবে ভাবি কিছু মানুষ জলের কষ্টে ভুগবে, এটা কখনোই সঠিক নয়। তাই বলতে গেলে এই ভারতবর্ষের এই অ্যাকশনটা, সিন্ধু নদীর জলকে নিজে কন্ট্রোল করা, পাকিস্তানের কথা না ভেবে বা পাকিস্তানের লোকজনের কথা না ভেবে, এটা সার্বজনীন নৈতিকতার মানদণ্ডে একটা অপরাধ। কিন্তু রাজনৈতিক নৈতিকতা সার্বজনীন নৈতিকতা থেকে আলাদা। রাজনৈতিক নৈতিকতা শুধু একটা জিনিসই শেখায়, নিজের দেশের কল্যাণের জন্য যা করা প্রয়োজন তাই করো, সেটাই সঠিক। তাই বলা যেতে পারে পাকিস্তান আমাদের ওপর যেরকম হামলা করছে তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে এটা সঠিক কাজ, যতই আমরা মানি না কেন যে সার্বজনীন নৈতিকতার মানদণ্ডে এটা অপরাধ। রাজনৈতিকভাবে এটা অপরাধ তো নয়ই, বরং একেবারেই সঠিক কাজ, কারণ রাষ্ট্র নিজের জন্য, নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এটা করছে। তাই বলা যেতে পারে যে সার্বজনীন নৈতিকতা এবং রাজনৈতিক নৈতিকতা আলাদা। সার্বজনীন নৈতিকতা হচ্ছে নিজেকে আদর্শবাদী হতে শেখায়, নিজেকে সব সঠিক কাজ করতে শেখায়, নিজের কাজের ফলে যেন অন্যের কোনো ক্ষতি না হয় সেটা শেখায়। কিন্তু রাজনৈতিক নৈতিকতা শেখায় নিজের দেশের স্বার্থ রক্ষা করতে। এটাই মূল তফাৎ। এই ক্ষেত্রে কোন ডিসিশনটা নিতে হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে সার্বজনীন নৈতিকতাকে ফলো করতে হবে এবং কোন ক্ষেত্রে রাজনৈতিক নৈতিকতাকে ফলো করতে হবে, সেটা বোঝার জন্যই মানুষের বিচক্ষণতা দরকার। মানে আমরা চাইলে পাকিস্তানের ওপর এখন বোমবাস্ট করে পুরো পাকিস্তান উড়িয়ে দিতে পারি, সেটা করা যায় না। কতটা করতে হবে, কিভাবে করতে হবে, এটা বিচক্ষণতার মাধ্যমে বা নিজেদের দূরদর্শিতা, নিজেদের বুদ্ধির মাধ্যমে আমাদের ডিসাইড করতে হবে। কারণ আমরা সার্বজনীন নৈতিকতাকে ফেলে দিতেই পারি, কিন্তু কিছু বিশ্বজনীন নীতিবোধকে, অর্থাৎ যখন তখন যুদ্ধ লাগাতে পারি না, এই ধরনের নীতিবোধকে উপেক্ষা করা সম্ভব নয়। কারণ আমরা যদি এই কাজ করি, মার্কিন যুক্তরাষ্ট্র বা চায়না আমাদের সঙ্গেও একই কাজ করতে পারে। তাই সেটা বিচক্ষণতার মাধ্যমে ডিসাইড করতে হয় যে কি আমাদের করা উচিত, কখন আমাদের সার্বজনীন নৈতিকতা ফলো করা উচিত, কখন রাজনৈতিক নৈতিকতা ফলো করা উচিত, বা কতটা ফলো করা উচিত।
জাতীয় স্বার্থ পূরণের জন্য কখনো কখনো রাষ্ট্রকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হয় যা সম্পূর্ণভাবে নৈতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে, যেটা এক্ষুনি বললাম। যদিও বিশ্বজনীন নীতিবোধগুলোকে উপেক্ষা করা সম্ভব নয়, সেটাও বললাম। অনেক সময় আবার রাষ্ট্রগুলি বিশ্বজনীন স্তরের কোনো উচ্চ স্তরের নীতির মোড়কে নিজেদের কার্যকলাপকে আবৃত করার চেষ্টা করে, যা সম্পূর্ণভাবে নৈতিক না হলেও রাজনৈতিকভাবে অবশ্যই বিচক্ষণতা বা দূরদর্শিতার পরিচায়ক। যেমন পাকিস্তান করছে এমন কাজ কিছু যেটা কোনোভাবেই নৈতিক নয়, কিন্তু সবার সামনে পাকিস্তান দেখাচ্ছে যে তারা ভিকটিম বা তাদের ওপর অত্যাচার হচ্ছে, কারণ বিশ্বজনীন নীতির মোড়কে নিজেদের খারাপ কাজগুলোকে আবৃত করার বা ঢেকে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য কিন্তু বলা হচ্ছে যে পাকিস্তানের পক্ষে এই কাজটাই সঠিক, কারণ সেটা তার জাতীয় স্বার্থের সহায়ক। তাই বলা যেতে পারে জাতীয় স্বার্থ রক্ষা করতে যা প্রয়োজন, যদি মিথ্যেও বলার প্রয়োজন হয়, যদি সার্বজনীন বা বিশ্বজনীন কোনো নীতির মোড়কে নিজেদের খারাপ কাজকে ঢেকে ফেলারও প্রয়োজন হয়, তাহলে সেটাও সঠিক। আর কখন কোনটা করতে হবে সেটা বোঝার জন্য বিচক্ষণতা বা দূরদর্শিতার প্রয়োজন। পরবর্তী পয়েন্ট, নৈতিক মানদণ্ড সার্বজনীন নয়। প্রতিটি দেশের নিজস্ব নৈতিক লক্ষ্য থাকে, যা তার পররাষ্ট্রনীতিতে প্রকাশ পায়। তাই কোনো দেশের নৈতিক ধারণাকে বিশ্বজনীন নৈতিকতার মানদণ্ডে বিচার করা ঠিক নয়, কারণ প্রতিটি দেশের নৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা। এটার একটা সহজ উদাহরণ হলো ফ্রান্সে যেমন জনগণকে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু চায়নাতে বা চীনে রাষ্ট্রকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, কোনো নাগরিককে নয়। নাগরিককে লিমিটেড স্বাধীনতা দেওয়া হয়। রাষ্ট্র যতটা স্বাধীনতা দিতে চায় ততটাই স্বাধীনতা নাগরিকরা পাবে, কারণ ওই দুটো দেশের মানসিকতা আলাদা। তাই বলা যেতে পারে কোনো দেশের পক্ষে যেটা নীতিগত, অন্য দেশের পক্ষে সেটা নীতিগত নাও হতে পারে। নৈতিকতার ধারণাটা কোনোভাবেই সার্বজনীন নয়, এটা স্থান কাল পাত্রবিশেষে বিভিন্ন হতেই পারে। পশ্চিমী রাষ্ট্রগুলোতে যেমন গণতান্ত্রিক মূল্যবোধটা নৈতিক, ঠিক তেমনই সমাজতান্ত্রিক মূল্যবোধটা চীন বা কিউবার মতো দেশগুলোতে নৈতিক। তাই বলা যেতে পারে বিভিন্ন দেশের নৈতিকতা আলাদা। লাস্ট পয়েন্ট, রাজনৈতিক বাস্তববাদের স্বতন্ত্রতা। আন্তর্জাতিক সম্পর্ককে অর্থনীতি, আইন, নৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এর নিজস্ব প্রকৃতি আছে, যা মূলত ক্ষমতা ও স্বার্থের বিশ্লেষণের মাধ্যমে বোঝা সম্ভব। ক্ষমতার আলোয় বর্ণিত জাতীয় স্বার্থের ধারণা আন্তর্জাতিক রাজনীতিকে অন্যান্য চিন্তাবিদ্যা থেকে পৃথক করেছে। তাই আন্তর্জাতিক রাজনীতি হলো সম্পূর্ণভাবে এক স্বতন্ত্র অধ্যয়ন ক্ষেত্র। অর্থাৎ তার মতে এই আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টাকে একেবারে আলাদাভাবে পড়ানো উচিত, কারণ অর্থনীতি, আইন বা আদর্শ বা নৈতিকতার নীতিশাস্ত্র থেকে এই শাস্ত্রটা সম্পূর্ণভাবে আলাদা। এটা একটা বাস্তবসম্মত শাস্ত্র, যা বাস্তব পরিস্থিতির ভিত্তিতে রাষ্ট্রগুলোর আচরণ ব্যাখ্যা করে। তাই এটা নিয়ে আলাদাভাবে রিসার্চ হওয়া উচিত, কোনো একটা শাস্ত্রের পার্ট হিসেবে নয়। এটা একটা স্বতন্ত্র অধ্যয়ন ক্ষেত্র হিসেবে চর্চা করা উচিত। উপসংহার, আন্তর্জাতিক রাজনীতিতে জাতিরাষ্ট্রগুলিকে প্রধান কর্মকর্তা হিসেবে চিহ্নিত করে ক্ষমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বিশ্ব রাজনীতির বাস্তবতাকে প্রকাশ করে প্রতিটি রাষ্ট্রকে সংঘর্ষ এড়িয়ে নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের ও অন্যান্য রাষ্ট্রের ক্ষমতা, স্বার্থ ও বাস্তব সম্পর্কে অবহিত থাকার পরামর্শ দিয়ে এবং সর্বোপরি আন্তর্জাতিক রাজনীতিকে বাস্তব তথ্য পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বিশ্লেষণ করে মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতির বাস্তববাদী দৃষ্টিভঙ্গিকে একটি বৈজ্ঞানিক ও সুগঠিত রূপ এবং একটি অভিমুখ প্রদান করেছেন এবং আন্তর্জাতিক রাজনীতিকে একটি স্বতন্ত্র বিষয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ মর্গেনথাউয়ের এই নীতিগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রথমেই বুঝতে পারি যে এটাই প্রথম মতবাদ যা রাষ্ট্রকে বা জাতিরাষ্ট্রকে আন্তর্জাতিক মঞ্চের মুখ্য কর্মকর্তা রূপে চিহ্নিত করে।
2, যা আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতা ও জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে। 3, যা বাস্তবতার ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে নয় বরং বাস্তবতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর কার্যকারিতাকে ব্যাখ্যা করে। 4, প্রতিটি রাষ্ট্রকে এই পরামর্শ দেয় যে অন্য রাষ্ট্রের সম্পর্কে এবং টোটাল আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকটা রাষ্ট্রের জ্ঞান থাকা দরকার, যাতে সঠিকভাবে সে নিজেকে নিরাপদ রাখতে পারে। অর্থাৎ অন্য রাষ্ট্রের সঙ্গে ডিল করতে গেলে আমার সেই রাষ্ট্রের সম্পর্কে নলেজ দরকার। সেটা শেখায় প্রত্যেকটা রাষ্ট্রকে, যে কিছু সূত্র গঠন করো, যে কোন পরিস্থিতিতে কোন রাষ্ট্র কী কী করেছিল সেই বাস্তব উদাহরণগুলো জোগাড় করো এবং বোঝো যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন রাষ্ট্র কী চায় এবং তার পরিপ্রেক্ষিতে নিজে রিয়্যাক্ট করো। সর্বোপরি আন্তর্জাতিক রাজনীতিকে বাস্তব তথ্য মানে ইনফরমেশন, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে, অর্থাৎ ইনফরমেশন, উদাহরণ এবং বিশ্লেষণের ওপর ভিত্তি করে তিনি এটিকে একটা বৈজ্ঞানিক, আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটিকে একটা বৈজ্ঞানিক এবং সুসংগঠিত রূপ দেন। কারণ তিনি বলেছেন সূত্র তৈরি করতে, ফলে এটা সুসংগঠিত হবে এবং সূত্রগুলো বাস্তব পরিস্থিতিতে এবং পরীক্ষামূলকভাবে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছেন। তাতে এই শাস্ত্রটা একটা বৈজ্ঞানিক শাস্ত্র রূপে বা বৈজ্ঞানিক পদ্ধতি পাবে। এগুলোই হলো মর্গেনথাউয়ের তত্ত্বের মূল গুরুত্ব। তাই কেনেথ টমসন বলেছেন যে সাম্প্রতিককালের আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব সংক্রান্ত যেসব পুস্তক পুস্তিকা প্রকাশিত হয়েছে তাদের মধ্যে অনেকগুলোই মর্গেনথাউ এবং তার সমালোচকদের মধ্যে মত বিনিময় হিসেবে চিহ্নিত করা যায়। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারার অনেক তাত্ত্বিক থাকলেও মূলত মর্গেনথাউয়ের নীতিটাই বাস্তববাদের ক্ষেত্রে বা সাবেকি বাস্তববাদের ক্ষেত্রে মূল নীতির নির্ধারক। তাই বলা যেতে পারে বহু বিশিষ্ট তাত্ত্বিকগণ আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারার প্রবক্তা হয়ে থাকলেও মর্গেনথাউয়ের অবদানই বাস্তববাদের বিকাশের ক্ষেত্রে সর্বাধিক প্রভাবশালী। এই হলো বাস্তববাদ সম্পর্কিত মর্গেনথাউয়ের তত্ত্ব। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।